আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ নানা কারণে রাজশাহী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এসব ঘটনায় 2 কর্মী ও একজন রিকশা চালককে কুপিয়ে হত্যাসহ নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত থাকছে দলটির নেতাকর্মীরা। বিশৃঙ্খলা ও বিভক্তি এতটাই বেড়েছে যে সম্প্রতি মহানগর বিএনপির নেতারা কেন্দ্রীয় 3 নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং শফিকুল হক মিলনকে সতর্কীকরণ চিঠি পাঠান। এতে তোলপাড় হলে চিঠি সংশোধন করা হয়। গত 11 মে মহানগর বিএনপির নেতাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও আওয়ামী দোসরদের দলীয় পদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাবেক নেতারা। বেআইনিভাবে প্রতিষ্ঠান জবরদখল, ভূমি ভবন দখল, চাঁদাবাজি সহ ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের বিএনপির দুর্গ খাত রাজশাহী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। যারা আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিল, জেল খেটেছে বারবার, একাধিক মামলা, পুলিশের অত্যাচারে বাসায় থাকতে পারে নাই, এমন নেতাকর্মীদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে না। তারা বলছে আমরা গণতান্ত্রিকভাবে কমিটিগুলি করছি, কিন্তু আসলেও তা না। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলছেন মহানগর বিএনপি নেতারা। আমরা ওপেনলি কাউন্সিল করছি, আমরা বলছি যে আপনারা আসেন, সবাই আসেন, এবং ইভেন আমরা অন্যান্য পার্টির লোককে আমরা আমন্ত্রণ করছি। সাংবাদিক তো আছেই, তো তারা ধরে দেখ যে কোনটা আওয়ামী লীগের লোক। তারা কিছু বক্তব্য দিয়েছে, তারা যেগুলো বলেছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো যে অভিযোগ করেছে অভিযোগটা সঠিক না। এদিকে দলীয় কোন্দলের নেতাকর্মীদের হাতে রাজশাহী নগরীতে এক রিকশা চালক ও তানোরে 2 কর্মী খুন হয়েছেন। এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে গেল বুধবার রাতে সরকারি খাসপুকুর ইজারা নিয়ে বিরোধের জেরে পুঠিয়ায় বিএনপির অফিস পুড়িয়েছে একাংশের নেতারা। দায়িত্বশীল নেতারা বলছেন এসব বিরোধ নিরসনের চেষ্টা চলছে। সেই অভিযোগগুলো বিবেচনায় রেখে দল সবাইকে একই জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে, একটা ছাতায় নিয়ে এসে দল যেন আরও শক্তিশালী হয়, আগামী নির্বাচন যেন আমরা বিজয় লাভ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাবে। আগামী নির্বাচনে সাফল্য পেতে হলে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপিকে, এমন কথা বলছেন দলটির অনেক সদস্য। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড় ঝর্ণায় ঘেরা এই বিশ্ববিদ্যালয় বারবার সমালোচিত হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের শিরোনাম হয়ে। এর মধ্যে সবচেয়ে অনিয়মের অভিযোগ সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তারের সময়ে। ওই 4 বছরে নিয়োগ পাওয়া 130 জন শিক্ষকের মধ্যে কমপক্ষে 100 জনের নিয়োগ নিয়েই আছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এমনকি শিক্ষক হতে 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অডিও ফাঁস হয়েছে। ঘটেছে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায়ও নিয়োগের ঘটনা। কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখেন গবেষণার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এটার একটা কারণ হচ্ছে কি, দুর্নীতির মাধ্যমে শিক্ষকরা এখানে নিয়োগ হচ্ছে, যার কারণে তারা শিক্ষাকে তেমন ডেভেলপ করতে পারছে না। স্বচ্ছ এবং শতভাগ মেধাবী এবং যোগ্য যারা জাতিকে নেতৃত্ব দিতে পারবে, এরকম শিক্ষক অবশ্যই প্রয়োজন। ভালো একজন শিক্ষক আসুক যে আমাদেরকে সবকিছু মানদণ্ড বুঝাবে, আমাদের ন্যায় নীতি বুঝাবে, আমাদের ইউনিভার্সিটির জন্য কিছু করবে, আমাদের ফ্যাকাল্টির জন্য করবে, আমাদের ডিপার্টমেন্টের জন্য করবে। এরকম শিক্ষক তো আমরা সবাই চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যেখানে নিয়োগ চূড়ান্ত হতো, এখন সেই প্রক্রিয়ায় আনা হয়েছে অনেক পরিবর্তন। আপনি একটা ভাইবার নাটক করে আপনি শিক্ষক হয়ে যাবেন। নিয়োগ নীতি রিশাফল করেছি। এখন ঢাকা এবং অন্যান্যরা আমাকে অনুসরণ করার চিন্তা করছে। লেকচারার নিয়োগ করতে হলে সে ভাইবা দিয়ে লেকচারার হতে পারবে না। তাকে রিটার্ন পরীক্ষা দেবে, অন দ্য স্পট প্রশ্ন করব, অন দ্য স্পট খাতা দেখা হবে, এবং তাকে প্রেজেন্টেশন দিতে হবে অন দ্য স্পট, সেটা রেকর্ড করব। তারপরে তাকে বাজিয়ে দেখে ভাইবা নিয়ে সবগুলো মিলেমিশে যোগ্যতার ভিত্তিতে তার চাকরি হবে। আর যদি যোগ্যতা আমাদের কাছে মনে হয় যে সে আপ টু দ্য মার্ক না, রি-অ্যাডভার্টাইজ করব, অযোগ্য লোক নেব না। উপাচার্য বলছেন নিয়োগ অনিয়মে অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে লম্বা সময় লাগবে। যদি জিব্রাইল ফেরেস্তার মতো কাজ করি তাহলেও ইউনিভার্সিটির ভালো ফল পেতে 40 বছর অপেক্ষা করতে হবে। কারণ ব্যাড ব্লাড যা ঢুকে গিয়েছে তা তো আমি বের করতে পারছি না এই মুহূর্তে। অনেক টিচার আছে ক্লাস নেন না, কম নেন। খণ্ডকালীন শিক্ষক 60টা লেকচার দেওয়ার কথা, 10টা লেকচার দিয়ে সাজেশন দিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের উপর জোর দেওয়ার আহ্বান সবার। নতুন বাংলাদেশের পথ চলা আর সমাবর্তনের পর যেন নতুন যাত্রা শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও। এই যাত্রায় বিশ্ব বিখ্যাত হতে না চাইলেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা বলছেন যে অন্ধকার আর ব্যর্থতা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে পিছনে টেনে ধরেছে তা কাটিয়ে ওঠাই হবে এই প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় যুদ্ধ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। চট্টগ্রামে প্রতিদিনের গ্যাসের চাহিদা ৩১২ থেকে ৩৫০ মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় ২৫০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শিল্প খাতে প্রয়োজন ৫০ থেকে ৬০, গৃহস্থলিতে ৩৫, কাফকোতে ৪৬, CUFL এ ৪৪, রাউজান বিদ্যুৎ কেন্দ্রে ৪০ থেকে ৪২ এবং শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে ৩২ থেকে ৩৭ মিলিয়ন ঘনফুট। দৈনিক প্রায় ৮০ থেকে ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট তৈরি হয়েছে। চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি নির্ভর করে এলএনজির উপর। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমলেই সারা দেশে সংকট প্রকট হয়ে ওঠে। চাহিদা অনুযায়ী তো ধরেন আমাদের উৎপাদন বা আমদানি তো পুরোপুরি না, যতটুকু আসতেছে যেহেতু চিটাগাং পুরোটাই এলএনজির উপর ডিপেন্ডেন্ট। গভর্নমেন্টের টোটাল ইম্পোর্টের উপরে রেশিও করে যে অ্যালোকেশনটা কর্ণফুলীকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কর্ণফুলীটা হিসেব। চট্টগ্রামের দুটি সার কারখানার মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাফকো চালু থাকলেও ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। চট্টগ্রামে ৩,০০০-এর বেশি কারখানা রয়েছে, যার মধ্যে প্রায় ১২০০ ভারী শিল্প প্রতিষ্ঠান। এলএনজি সংকটে গ্যাস সরবরাহের ঘাটতি থাকায় বেশি ক্ষতির শিকার স্টিল, সিমেন্ট, জাহাজ ভাঙ্গা, ঢেউটিন ও পোশাক খাত। ডলারের অভাবে সময় মতো এলএনজিও আনা যাচ্ছে না, তো সেক্ষেত্রে এলএনজি আসতে দেরি হবে। সেখানে আমি ১৫-২০ দিন গ্যাসের সাপ্লাই ঠিক মতো পাবো না, তাহলে ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি ফল করবে। হাইয়েস্ট প্রায়োরিটিতে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া যদি গ্যাস সাপ্লাই ঠিক না রাখে তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। কয়দিকে পয়সা হারাচ্ছি, লেবার লস করতেছি গ্যাসের কারণে। আমি গ্যাসের দাম 30% বেশি দিচ্ছি, প্রোডাকশান লস হওয়ার কারণে আমি বাইরের কাছ থেকে প্রাইস ডিসকাউন্ট পাইতেছি। মহেশখালী উপকূলে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দৈনিক সরবরাহ সক্ষমতা প্রায় ১১০০ মিলিয়ন ঘনফুট। পর্যাপ্ত আমদানি না হওয়ায় দৈনিক ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত সরবরাহ কম হচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত সময় কাটছে সিরাজগঞ্জের ছোট বড় সব খামারির। এবারও বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও সদর উপজেলায় মোটাতাজা করা হচ্ছে বিভিন্ন জাতের গরু। ছাগল, মহিষ, ভেড়াও লালন পালন করছেন অনেকে। খাওয়ানো হচ্ছে সবুজ ঘাস, খড়, ভুসি, ভাত, খৈলসহ নানা খাদ্য। সবুজ ঘাস, সাইলেন্স এগুলো খাওয়াই, গুঁড়ো ভুসি, আরও দানা খৈল ভুসি আছে, এগুলো আছে। আমরা গরুকে সাইলেন্স এবং খেয়ার ভুসি, দানাদার খাদ্য খাওয়ানোর মাধ্যমে মোটাতাজা করে থাকি। আমাদের গরু খুবই ভালো মানের গরু। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত খামারিরা। তারপরও ভারত থেকে অবৈধভাবে গরু আসা বন্ধ করা গেলে এবার ভালো দামের আশায় তারা। খাদ্যর দাম তো বহুত, তাতে এখন দাম পাওয়াটাই মুশকিল। আগে খাওয়াইছি মনে করেন 800 টাকা বস্তা ভুসি, এখন খান লাগে হইলো 1600 টাকা, 2000 টাকা। বাইরে থেকে যদি গরু টরু যদি না আসে তাহলে হয়তো আমরা 2 টাকা 2 সেকে লাভবান হব। পশু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। খাবারের যে সোর্স, ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে যেতেছি, বিশেষ করে শাহজাদপুরে বাছানা লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি। এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর 6 লাখের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে সিরাজগঞ্জে। এর মধ্যে গরু 1,85,000 আর ছাগল 4 লাখ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। উপজেলার দাসকান্দি, কেদেরখোল ও চিত্রিচর লাপাং সহ 10 থেকে 15টি গ্রামে শুরু হয়েছে ভাঙন। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে 25 থেকে 30টি বাড়ি। অব্যাহত ভাঙনে ঝুঁকিতে নদী তীরবর্তী আরও শতাধিক ঘরবাড়ি। আতঙ্কে অনেকেই ঘরের আসবাবপত্র সরিয়েছেন। কেউ কেউ কোনোরকম প্রাণে বাঁচলেও নদীগর্ভে বিলীন হয়েছে তাদের আসবাবপত্র ও গবাদি পশু। এমত অবস্থায় সরকারের সহযোগিতা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের।
নবীনগর উপজেলার যে গ্রামগুলো নদী ভাঙ্গন প্রবণ আছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। দ্রুত যদি সরকার আমাদের এই বেড়িবাঁধের জন্য কোনো প্রস্তুতি না নেই তাহলে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমানে বসত বাড়ি আছে এইগুলো থাকবে না। যে বাড়তে বাংটাছে তো আমরা টাকার কোনো নেই, ক্ষমতা নেই। ভাঙন এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 500 কোটি টাকার প্রজেক্ট আমাদের শুধু নবীনগর উপজেলার জন্যই বরাদ্দ। তো আমার মনে হয় যে এটা প্রজেক্টটা পাস হয়ে গেলে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই ভাঙনপ্রবণ এরিয়াগুলো আমরা রোধ করতে সক্ষম হব। এদিকে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বিভাগ। সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে একটা বড় প্রকল্প বোর্ডে সাবমিট করি এবং সেটা বোর্ডে যাচাই বাছাই করে সেটা মন্ত্রণালয় রয়েছে, যেটা ওখানে প্রক্রিয়াধীন রয়েছে। তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে এখানকার সমস্যাগুলো সমাধান হবে। মেঘনা নবীনগর অংশে ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষার আগেই আগ্রাসী রূপ নিয়েছে বিষখালী নদী। তীব্র স্রোতে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। গেল কয়েকদিনের অব্যাহত ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে ডালভাঙা বিএম মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে কোনো সময় গ্রাস হতে পারে অর্ধশত বছরের পুরানো স্কুল দুটি। এই স্কুলটা হচ্ছে নদীর একেবারেই কিনারে, মাত্র 2.5 ফিট জায়গা আছে আমার একটা ভবন থেকে নদীর দূরত্ব। এখন এখানে আমরা হচ্ছে এই যে মাটি কাটে একটু বেরি দিতে আছি, বেরিবাদ, যাতে স্বাভাবিক জোয়ারের পানিটা যেন ভিতরে প্রবেশ না করে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 3,500-এর বেশি। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে অনিশ্চিত হয়ে পড়বে তাদের শিক্ষা জীবন। আমাদের স্কুল আর টিকবে না, তাই আমাদের জনভিত্তিতে এখানে বেরিবাদ চাই। যদি এই মুহূর্তে কোনো সংস্কার বা কোনো পদক্ষেপ সরকারের কাছ থেকে না নেওয়া হয় তাহলে অচিরেই এই ভবন দুটি নদীর গর্ভে চলে যাবে। শুধু দুটি স্কুল নয়, ভাঙন আতঙ্কে আছে নদী পাড়ের শত শত বাসিন্দা। তবে তাদের অভিযোগ, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। জিওবাগ এবং ব্লক দিয়ে নদী ভাঙনটাকে ঠেকানো যায়, প্রতিষ্ঠানটা রক্ষা করা যায় এবং এখানে 1 থেকে 2-3 হাজার পরিবার এই নদীর পাড়ে বসবাস করে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস জেলা প্রশাসনের। নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি এবং ওনাকে পত্র দিয়েছি এবং ইতিমধ্যে উনি এখানে কাজ শুরু করেছেন। তো উনি বলেছেন উনি এখন জরুরি ভিত্তিতে জিও ব্যাগ এবং মাটি ফেলে এটা বন্ধ করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে উনি স্থায়ীভাবে কি করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নতুন প্রকল্প নিয়ে সেটা বাস্তবায়ন করবেন। ভাঙন রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা থেকে পূর্ব দক্ষিণ দিকে খানিকটা এগুলোই মঙ্গলবাড়িয়া গ্রাম। ছোট্ট এই গ্রামটি বেশ পরিচিত লিচু গ্রাম নামে। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে লিচু গাছ। জনশ্রুতি অনুযায়ী প্রায় 200 বছর আগে মঙ্গলবাড়িয়া গ্রামের এক ব্যক্তি চীন থেকে লিচুর চারা এনে রোপণ করেন। পরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এখন লিচু চাষ করে স্বাবলম্বী গ্রামের শতাধিক পরিবার। আজ থেকে প্রায় 200 বছরের অধিক আগে সুদূর চীনে পড়াশোনার জন্য গেছিল। সেখান থেকে ফেরার সময় শখের বসে একটা লিচুর চারা নিয়ে আসে এবং সেটাই সর্বপ্রথম রোপণ করে। এ থেকেই লিচুর উৎপত্তি শুরু হয়। নজরকাড়া রং, ছোট বীজ আর স্বাদের কারণে এই লিচুর সুনাম ছড়িয়েছে দেশ জুড়ে। ভরা মৌসুমে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা ও দর্শনার্থীরা। অনেকে বাগান থেকেই নেন লিচুর স্বাদ। এখন আসলাম, ঘুরে ঘুরে দেখতেছি, এখন কিনে নিয়ে যাবো আর কি। লিচু দেখলেন নিজের হাতে নিয়ে যে চিড়া খাইলেন, তো এটা হচ্ছে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। গুণগত মানের কারণে মঙ্গলবাড়িয়ার লিচুর দাম কিছুটা বেশি। আকার ভেদে 100 লিচু বিক্রি হয় 400 থেকে 600 টাকায়। অন্যান্য লিচু থেকে এ লিচুর পার্থক্য হচ্ছে এখানকার গুণগত মান, কৃষকের যেই পরিচর্যা। লাভবান হয় পুরো উপজেলাতে এখন মঙ্গলবাড়িয়া লিচুর চাষ বাড়ছে। এজন্য কৃষকদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। মৌসুমের শুরুতেই এখানকার কৃষকদেরকে নিয়ে বসে মিটিং করে তারা কিভাবে লিচু পরিচর্যা করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কি কি কাজ করবে সেটা আমরা লিফলেট আকারে প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে দিয়েছি। এবছর উপজেলায় 10 কোটি টাকা লিচু বিক্রির আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব পর্দায় উঠে ১৩ই মে। প্রতি বছরের মতো এবারও হলিউড, বলিউড সহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয় শিল্পী ও নির্মাতারা এতে যোগ দেন। এবারের উৎসব মাতালেন বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউটোর ভোকালিস্ট বোনো। প্রদর্শিত হয় তাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র বোনো স্টোরিজ অফ স্যারেন্ডার, যা মূলত এই তারকার আত্মজীবনী। প্রদর্শনী শেষে টানা ৭ মিনিট দর্শকদের করতালিতে ভাসলেন এই বিখ্যাত তারকা। এতে আবেগপ্রবণ হয়ে পড়েন এই গায়ক। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু ডমিনিক। নিজের নতুন ছবি এডিংটনের প্রিমিয়ারে অংশ নিতে লাল গালিচায় হাজির অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। সেখানে ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ একটি মৌমাছি এমাকে একটু বেশি পছন্দ করে ফেলে, বারবার ঘুরতে থাকে তার আশেপাশে। কানের মঞ্চে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন লাপাত্তা লেডিস খ্যাত অভিনেত্রী নিতাংশী গোয়েল। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে তার প্রথম পা রাখা বেশ স্মরণীয় হয়ে থাকবে। কিংবদন্তি ভারতীয় অভিনেত্রী রেখা, শ্রীদেবী, হেমা মালিনী ও ওয়াহিদা রহমান সহ এক ঝাঁক অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানালেন এই মায়াবী অভিনেত্রী। এদিকে দীর্ঘ ১৪ বছর পর প্রত্যাবর্তন ঘটল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। হাঁটলেন লাল গালিচায়, চমকে দিলেন সবাইকে। জোলি লাল গালিচায় পা রাখতেই জ্বলে উঠে সবকটি ক্যামেরার ফ্ল্যাশ লাইট। ২৪শে মে পর্যন্ত চলবে কানের এই জমজমাট আসর। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।